বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। নতুন প্রত্যাশায় দরজায় করোনার চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। আর এসব জানতে এবং জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দর্শক, আজকে আলোচনা করব গোপালগঞ্জ 1, 2 ও 3 এই সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, ভোটের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ সংসদীয় আসন 1, 2 ও 3 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে আসবো। আমরা এই মকসিদপুরের মানুষ, আমরা এই কাশিয়ানী মানুষ, আমরা এই গোপালগঞ্জের মানুষ, এটাকে সবার আগে ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে যে ব্যক্তিগত যে হিংসা, সেই হিংসাটাকে পরিহার করে একটা সম্প্রীতির কাশিয়ানী মকসিদপুরে আমি করতে চাই। এই গোপালগঞ্জ 1-এর মানুষের প্রত্যক্ষ ভোটে যদি আমি এমপি নির্বাচিত হই, আমি সর্বপ্রথম গুরুত্ব দিব আমাদের যে রেল লাইনটা আছে, এই রেল লাইনটা যদি চালু হয়, এই লাইনটা যদি একাধিক রেল চলাচল করে, তাহলে সড়কের উপর অনেক চাপ কমে যাবে। যে আমরা যদি নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে আমরা মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে পারবো এবং শিক্ষার মান উন্নয়ন করতে পারবো এবং স্বাস্থ্যের উন্নয়ন করার জন্য আমরা বলেছি আরও ছোট এই যে সেবা ক্লিনিক যেগুলো আছে এটার সম্প্রসারণ করা হবে। এলাকার মানুষের যে কৃষিজীবী মানুষ যারা, তাদের কৃষি যাতে সহজ তারা উৎপাদন করতে পারে, এর জন্য তাদেরকে সহায়তা দেওয়া হবে। যদি আমি রাজনীতিতে এমপি হই, তবে আমার এই গোপালগঞ্জ নিয়ে কিছু প্ল্যান আছে, কিছু পরিকল্পনা আছে। যেমন আমাদের গোপালগঞ্জ সুন্দর একটা মেডিকেল কলেজ আছে, সুন্দর একটা হাসপাতাল আছে 250 বেডের। সেখানে দেখা যায় প্রতিটা মেডিকেল কলেজে 24 ঘন্টা অপারেশনের সিস্টেম হওয়া উচিত, 24 ঘন্টা মানুষের ট্রিটমেন্ট হওয়া দরকার। 2টার পরে 3টার পরে আর তেমন অপারেশন হয় না। কিন্তু আমি এমপি হলে ইনশাল্লাহ এই গোপালগঞ্জ মেডিকেল কলেজে 24 ঘন্টা অপারেশনের ব্যবস্থা করব। এই রেলওয়েটা অনেকটা 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ বাকি আছে। আমি এমপি হলে ইনশাল্লাহ বিভিন্ন দপ্তরে, যে রেলওয়ে দপ্তরে যে আমি এটা করতে পারবো। গোপালগঞ্জের মৌলিক যে সমস্যাগুলো আছে, মৌলিক সমস্যার মধ্যে শিক্ষায় পিছিয়ে থাকা, চিকিৎসায় অনুন্নত অবস্থা এবং বিশেষ করে কৃষিখাত, এটার কোনো প্রকারের আধুনিকায়ন নেই। এবং আমরা আমাদের এই যে সড়ক, বিশেষ করে আমাদের মকসুদপুর থেকে বা বলবো ভাঙ্গার পর থেকে নিয়ে আমাদের এই মোল্লাহাট পর্যন্ত আমাদের উপর দিয়ে যে সড়কটি আছে, এই সড়কের নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি আমরা করব। ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে এই রেল লাইনকে ব্যবহার করে যেন আমরা একটা রেল পাই, কমসে কম সকাল বিকেল 2টি রেল ব্যবস্থা আমরা করতে পারি। একটি সাম্য এবং মানবিক এবং মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং বৈষম্যহীন এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া প্রতিষ্ঠিত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমার প্রত্যাশা জনগণ আমাকে ভোট দেবে, জনগণ আমার পাশে আছে। আমি মানুষ কেমন ব্যক্তি হিসেবে, আমি কেমন ছেলে, আমার সততা আছে কিনা, নিষ্ঠা আছে কিনা, কাজ করার মতো সক্ষমতা আছে কিনা, মানুষ এগুলো বিবেচনা নিয়েই আগামী দিনে ভোট দেবে বলে আমি প্রত্যাশা করি। আমরা চাই সাধারণ কৃষক যে পণ্যগুলো উৎপাদন করে এগুলো যেন ন্যায্য মূল্য পায়, এগুলো রেখে রাখার জন্য কোল্ড স্টোরেজগুলো এগুলো যাতে করে দেওয়া যায়। প্রত্যেকটা ইউনিয়নে যাতে একটা মায়েদের জন্য, বোনদের জন্য মাতৃ কল্যাণ চিকিৎসামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। যুবকদের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা করতে চাই। আমরা চাঁদাবাজি করি না, মামলাবাজি করি না, সন্ত্রাসের সাথে জড়িত নাই। এটা জনগণ হাড়ের উপলব্ধি করছে। মানুষ মনে করছে নিরাপত্তার জন্য জামাতকে ভোট দিবে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামান এবং আরও যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য এস.এম. রেজাউল করিম। আমি দুজনের সাথেই কথা বলবো। দুজনকেই স্বাগত। আমি যদি একটু শুরুতেই যেতে চাই, রেজাউল করিম, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং যেই পরিস্থিতি সেটি আসলে নির্বাচনের কতটা উপযুক্ত, আপনারা আসলে সাংগঠনিকভাবে কি ভাবছেন একটু শুনতে চাই যদি শুরুতে। আমি আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই, একই সাথে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান যারা দেখছে তাদের সবাইকে। নির্বাচনী পরিবেশ এ পর্যন্ত যতটুকু দেখেছি মোটামুটি ভালো আছে। তবে আমার গতকালকের একটা খবর আমি বলি, আমার টুঙ্গিপাড়া এলাকায় আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এখানে কাজ করা যাবে না, আমাদের সাথে থাকতে হবে, আমাদেরটা করতে হবে, এটা না করলে হবে না, অসুবিধা দেখাই দেব। এই যেহেতু আচরণ শুরু হয়েছে, আমি চাচ্ছি আমি প্রার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো, যাতে সকলে মিলে আমরা সুন্দর পরিবেশ নিয়ে এখানে একটি চমৎকার নির্বাচন আমরা সকলে মিলে করতে পারি। আমি ভাবছি এই ব্যাপারে কথা বলবো সবার সাথে। ধন্যবাদ আপনাকে। শরীফ রফিকুজ্জামানের কাছে একটু যেতে চাই।
সাংগঠনিকভাবে আপনারা কতটা প্রস্তুত? নির্বাচনের খুব অল্প কিছুদিন রয়েছে। এই মুহূর্তে গোপালগঞ্জ যেই অঞ্চলে, সেখানে বিএনপির কি অবস্থা? শরীফ শরীফ জি প্রশ্ন করার জন্য ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, ডিবিসির পক্ষ থেকে এই জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জের সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গোপালগঞ্জ 1, 2 এবং 3 আসনে আমাদের দলীয় প্রার্থী আছে। আমাদের 1-এ আছে আমাদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, 2-এ আছে আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ড্যাব নেতা ডক্টর কে এম বাবর, এবং 3-এ আছে আমাদের জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। আমরা 3 জন প্রার্থীর পক্ষেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিবিধান মেনে আমরা প্রচার আছি, বেসরকারি প্রচারে আছি। এখন তো সরকারি ভাবে প্রচার করা যাবে না, গণসংযোগে আছি। তো আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি এবং পরিবেশ এখন পর্যন্ত যথেষ্ট স্বাভাবিক আছে। জনগণের কাছ থেকে বা ভোটারদের কাছ থেকে এখনো আমরা এরকম কোনো বিরূপ কোনো অভিযোগ পাইনি নির্বাচন সংক্রান্ত। যেটা আমরা পেয়েছি সেটা আশাব্যঞ্জক, এবং আমরা নির্বাচনের বিষয়টিকে এইভাবে নিতে চাই যেন নির্বাচন হচ্ছে মানুষের এবং দেশের একটি স্বাভাবিক অবস্থা পরিচালনায় সরকার সহযোগিতা করা। সেই জন্য করে নির্বাচিত সরকার আসলেই দেশের বিরাট সমস্যার নির্বাচিত সরকার হলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। নির্বাচিত সরকার হলেই দেশে যে কিছু অরাজকতা আছে, বিশৃঙ্খলা আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, সেগুলিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। নির্বাচিত সরকার আসলেই ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি এই নির্বাচনটি দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম পরিষ্কার। সেভাবেই শরীফ রফিকুজ্জামান জি, আমি শুনলাম আপনার কথায়। আপনার কাছে একটু থাকতে চাই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে আসলে মানুষের একটা আকাঙ্ক্ষাও ছিল আসলে নতুন বাংলাদেশ গড়ার। সেই নতুন বাংলাদেশ গড়তে বিএনপি কোন বিষয়গুলোতে নজর দেবে, মানে কেন আসলে আপনাদেরকে বেছে নেবে? কারণ এর আগেও আপনাদের দেখেছে মানুষ, এই নতুন বাংলাদেশ গড়ার যে সময় বা যে স্বপ্ন দেখছে মানুষ যেখানে, সেখানে কেন বিএনপিকে বেছে নেবে, কেন আপনাদেরকে ভোট দেবে মানুষ? দেখুন, সরকার পরিচালনায় যেমন কিছু সফলতা থাকে তেমনি কম বেশি কিছু ব্যর্থতাও থাকে। তো পূর্বে আমরা যেহেতু সরকার ছিলাম, আমাদের কিছু সমস্যা ছিল বা ব্যর্থতা ছিল, সেগুলি আমরা চিহ্নিত করে আগামীতে সংশোধিত হয়ে দেশ জাতির কল্যাণে আমরা সেভাবে রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে আমাদের সেভাবে নির্দেশনা দিয়েছেন এবং বর্তমানে দেশে এসেও আমাদের সেভাবে নির্দেশনা দিচ্ছেন যে অতীতের ভুলগুলি শুধরে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এভাবে রাজনীতি বিএনপি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং আমরা সেভাবে আগামীতে নির্বাচিত হলে আমাদের দল সরকারে গেলে আমরা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সেইভাবে পদক্ষেপ গ্রহণ করব, যেন অতীতের কোনো ভুল ভ্রান্তি আমাদেরকে স্পর্শ করতে না পারে। বাংলাদেশের সবচাইতে বড় প্রয়োজন যেটা, সেটা নিরাপত্তা। আমাদের নেতা বারবার নিরাপত্তার কথা বলেছেন যে মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। মানুষের বেকারত্ব দূরীকরণের জন্য কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং সেই সাথে এই দেশের যে বিশৃঙ্খলা বলি আর সন্ত্রাসী কর্মকাণ্ড বলি, সেটাও দমনে আমার দল সরকারে গেলে সেখানে সক্রিয় ভূমিকা রাখবে। এবং আমরা সেগুলি জনগণের মাধ্যমে 31 দশা কর্মসূচির মাধ্যমে প্রচার করতে সক্ষম হয়, জনগণ আমাদেরকে ভোট দেবে বলে আমরা প্রত্যাশা করি। জি, আমি একটু যেতে চাই এস এম রেজাউল করিম। আমরা শুনছিলাম কেন আসলে বিএনপিকে ভোট দেবে সেটি আমাদেরকে শরীফ রফিকুজ্জামান বলছিলেন। আমি আপনার কাছে ভিন্ন একটু প্রশ্ন রাখতে চাই। আমরা সারা দেশেই দেখেছি যে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি। সেক্ষেত্রে গোপালগঞ্জের যেই নারী ভোটার রয়েছে, একটা বিপুল সংখ্যক নারী ভোটার কিন্তু রয়েছে, তারা আসলে আপনাদেরকে কেন ভোট দেবে, বা সেই আস্থার জায়গাটাকে আসলে তৈরি করতে পেরেছেন বা পারবেন কিনা, যদি একটু শুনতে চাই। একটু সংশোধনী, আমি এস এম নয়, আমি এম এম রেজাউল করিম। জি জি, দুঃখিত। জি, ধন্যবাদ।
আপনি যে কথাটা বলেছেন, সারা বাংলাদেশে আমরা মহিলা কোনো প্রার্থী দেইনি। এর জন্য গোপালগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমি প্রকাশ করব না, একটা জরিপ ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, আমরা দেখেছি। সেখানে আমরা মা বোনদের কাছে যেভাবে যেতে পেরেছি, তাদের মর্যাদা, তাদের সম্মানের জন্য যে কর্মসূচিগুলো আমরা করতে চাই, সেগুলো তাদের কাছে আমরা ব্যক্ত করতে পেরেছি। সেখানে আমরা দেখেছি মহিলাদের বড় একটি অংশ আমাদেরকে সমর্থন করে। কারণ বিশেষ করে নিরাপত্তার দিক থেকে আপনি দেখবেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ছাত্রীরা যেভাবে আমাদের ভোট দিয়েছে, তারা মনে করছে যে আমাদের নিরাপত্তার জায়গাটা এখানে। অতএব আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনেও মা বোনরা চিন্তা করবেন যে আমাদের মান সম্মান ইজ্জত এবং আমাদের নিরাপত্তা কোথায়। বিশেষ করে আমাদের আমিরে জামাত বলেছেন, জামাত যদি সরকার গঠন করে, মা বোনদের জন্য 2 ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, যাতে তারা পরিবারে যে শ্রম দেয়, কষ্ট করে কাজ করে, এরপরে আবার যেখানে কর্মজীবন সেখানে কাজ করে, এইটা বিবেচনা করে মা বোনদের জন্য আলাদা 2 ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। এদিক থেকে আমরা চিন্তা করছি যে মা বোনরা আমাদের উপরে নির্ভর করছে এবং আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। জি, আমি সবই বুঝলাম, কিন্তু আপনাদের কোনো নারী প্রার্থী নেই, মানে এটি আসলে কেন? এটি আসলে বা কর্মঘণ্টা কমে গেলেও কি আসলে এক ধরনের বৈষম্য তৈরি হবে না? মানে এটি কি তাকে মানে বাড়তি সুবিধা দেয় কিনা, বা সেটিই বা কেন দেবেন? আমরা আপনারা জানেন, আমরা নির্বাচনে আমাদের অন্য ধর্মের, সনাতনী ধর্মের বন্ধুদেরকেও আমরা বাছাই করে নিয়েছি। আমাদের মধ্যে যারা আছে তারা সরাসরি আসলে নির্বাচনে আগ্রহ ব্যক্ত করেনি, যার কারণে এই বিষয়টা হয়েছে। আমরা গোপন ব্যালটের ভিত্তিতে মতামত নিয়ে থাকি, বা তার ব্যক্তিগতভাবে মতামত নেওয়া হয়। তো সেই মতামতের দিক থেকে সরাসরি নির্বাচনে আমাদের কোনো বোনরা সেভাবে আসার জন্য ব্যক্ত করে নাই বা আসতে চায়নি, বিদায় বিষয়টা এভাবে হয়েছে। অথচ আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গাতে আমরা দিয়েছি। আমাদের সুরা বডিতে আমাদের মহিলা আছে, কর্ম পরিষদে আছে, সব পর্যায়ে আমাদের রয়েছে। একদম পরিষ্কার। সাধারণ যেই ভোটাররা, তারা আসলে আপনাদের উপরে কেন বা কিভাবে আস্থা রাখবে, কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা, সেটি আমি একটু শুনতে চাই। আমরা সাধারণ ভোটাররা আমাদের গ্রহণ করবে। প্রথমত আপনারা জানেন আমরা এখনো সরকার গঠন করি নাই। অতএব বিগত দিনে স্বাধীনতার 53 বছর পার হওয়ার পরে সকল দলের শাসন সবাই দেখেছে। এবার আমরা দেখছি আকাশে বাতাসে একটি ধ্বনি মুখরিত হচ্ছে যে আমরা একটা নতুনত্ব দেখতে চাই, নতুন একটি সরকার বাংলাদেশে দেখতে চাই। এরপর আমাদের সততা যোগ্যতার প্রমাণ ইতিপূর্বে আমরা রেখেছি। আমাদের 2টা মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয় দুটিতে কোনো রকম দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। দুর্নীতির দায় তাদের উপরে চাপানোর সুযোগ হয়নি, প্রমাণ পাওয়া যায়নি। অতএব আমাদের সততা, আমাদের যোগ্যতা, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, নিজেরাও দুর্নীতি করি না। আমাদের আমির বলেছেন যে দুর্নীতি আমরা কোনো পর্যায়ে গ্রহণ করব না, কাউকে করতেও দেব না। চাঁদাবাজি নিজেরাও করব না, কাউকে করতে দেব না। অতএব আমাদের এই বাণী এবং আমাদের এই আশ্বস্ততায় জাতি পুরা মুগ্ধ হয়েছে, এবং আগামী দিনে জাতি চায় যে নতুন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক। এই জন্য আমরা সে আশা ব্যক্ত করছি। এম রেজাউল করিম, একদম পরিষ্কার আপনার কথা। আমি শরীফ রফিকুজ্জামানের কাছে যেতে চাই। 31 দফার কথা আপনিও বললেন, যেটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবারই। এই 31 দফা আসলে জনগণের কাছে কতটা পৌঁছাতে পেরেছেন? মানে তৃণমূল আসলে কতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সাধারণ মানুষ কতটা বুঝতে পেরেছে আপনার মনে হয়? আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনপদে, শুধু শহরে নয়, গ্রামীণ জনপদে আমরা 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি, আমরা সেটাকে পৌঁছে দিয়েছি। এবং আমরা তাদেরকে শুধু লিফলেট দিয়ে অবহিত করিনি, আমাদেরকে আলোচনা করে অবহিত করেছি। আমরা তাদেরকে নিয়ে সিম্পোজিয়াম করেছি, তাদের থেকেও এই 31 দফার উপরে মতামত নিয়েছি। তো তাতে করে এই আলোচনায় বুঝেছি যে বাংলাদেশের তৃণমূলের মানুষগুলিও 31 সম্পর্কে সাম্যক ধারণা অর্জন করেছে, এবং সেই সাম্যক ধারণা অর্জন করে তারা এই 31 দফার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। তাদের আলোচনায়, তাদের কথায়, তাদের মতামতে সেটা ফুটে উঠেছে। সেজন্য আমরা আশাবাদী 31 দফার মধ্যে যে
উপর থেকে নিচ পর্যন্ত রাষ্ট্র মেরামতের যে একটি রূপরেখা দেওয়া হয়েছে, এটা গোটা জাতির জন্য গ্রহণযোগ্য। যেহেতু সর্বস্তরের মানুষ গ্রহণ করেছে বিধায় আমরা মনে করি এটা জাতি গ্রহণ করেছে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই 31 দফার যে আমরা প্রচার করেছি, এই প্রচারের পক্ষে একটি ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে এবং একটা ভোটের একটি ব্যাপক সৃষ্টি হবে, জোয়ার সৃষ্টি হবে। এবং তাতে করে এই 31 দফাই হবে আমাদের নির্বাচনের অন্যতম একটি প্রচার কৌশল। এবং 31 দফাই হবে আমাদের আগামী নির্বাচনে ভোটারদেরকে আকৃষ্ট করার, গোটা জাতিকে আশ্বস্ত করার একটি বিশেষ প্রস্তাবনা, এবং তাতে আমরা সফল হবো ইনশাআল্লাহ। জি, আমরা যেটি দেখেছি যে কৃষকদের কথা আপনারা বারবারই বলছেন, এবং বাংলাদেশে কৃষি নির্ভর দেশ এবং একটা বড় জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে কৃষকদের কাছে আসলে কতটা পৌঁছাতে পেরেছেন? আপনাদের যে কৃষি নিয়ে নতুন যে পরিকল্পনা, যে নীতি আসবে বা আপনারা যেটি ভাবছেন, সেটি কি পৌঁছাতে পেরেছেন কৃষকের কাছে? যে আমরা যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষি বাংলাদেশের মানুষের প্রাণ, শুধু কৃষকদের প্রাণ নয়, কৃষি বাংলাদেশের সকল মানুষের প্রাণ। যেহেতু আমরা কৃষি পণ্যের উপর নির্ভরশীল, আমরা কৃষি পণ্য বিপণন করে, বিক্রয় করে, অর্থ উপার্জন করে সেটা দিয়ে সাংসারিক অন্যান্য প্রয়োজন মেটাই। অতএব কৃষি আমাদের আসল। তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় নির্দেশনায়, আমাদের দলীয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা কৃষকদের কাছে একটু বিশেষভাবে যাওয়ার চেষ্টা করেছি, যাতে করে কৃষক যেন শুধু শিক্ষিত মানুষ বা সচেতন মানুষই শুধু এই 31 দফার মর্ম বুঝবে তা নয়। কৃষক যেহেতু সংখ্যায় বেশি, কৃষক যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে, এই জন্য আমরা কৃষকদের এবং তাদের কাছে একদম একদম পরিষ্কার। শরীফ রফিকুজ্জামান, একদম শেষ দিকে যদি সংক্ষেপে একটু শুনতে চাই যে দলীয় কোনো অন্তর্কোন্দল আছে কিনা? আপনারা বড় দল, বিএনপির সাংগঠনিকভাবে বেশ বড়, একের অধিক প্রার্থীও থাকে এবং স্বতন্ত্র প্রার্থী নিয়ে কঠোর বার্তাও দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে গোপালগঞ্জ জেলায় আসলে বিএনপির কোনো অন্তর্কোন্দল যায় বলে না কেন, মতবিরোধ আছে কিনা কিছু? দেখুন, বড় দলে অনেক যোগ্য প্রার্থী থাকে, তো সবাই চায় যে নমিনেশনটা তার অনুকূলে আসুক। আমিও নমিনেশন প্রত্যাশী ছিলাম যে নমিনেশন হয়তো আমাকে দেওয়া হবে। আমার সাংগঠনিক যে অবদান, আমার যে বিশেষ বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমি যেভাবে নিগৃহীত হয়েছি, আমি কারাবরণ করেছি, আমি গোটা জেলাব্যাপী আমার সাংগঠনিক তৎপরতা দিয়ে একটি শক্তিশালী সংগঠনকে দাঁড় করিয়েছি, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত। আশাবাদী ছিলাম যে আমাকে হয়তো নমিনেশন দেওয়া হবে, কিন্তু দলীয় বিবেচনায় আমাকে না দিয়ে আমাদের দলের আমার কমিটি একজন সদস্যকে দেওয়া হয়েছে। যেহেতু দলীয় সিদ্ধান্ত, সেজন্য যেমন আমি যেমন মেনে নিয়েছি, আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ যারা প্রত্যাশা করতেছিলেন, তো তারাও হয়তো বা শেষ পর্যন্ত এটা মেনে নেবেন, এটা আমি মনে করি। আর যদি সেটা মনে না করেন, তাহলে দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসে কেন্দ্রের থেকে, আমরা সেভাবেই পদক্ষেপ গ্রহণ করব। আর বড় দলে কিছু মত ভিন্নতা থাকে, কিন্তু এটাকে আমি কোনো দলের মধ্যে কোনো গ্রুপিং বা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হিসাবে দেখছি না। একদম একটু পরিষ্কার। ভিন্ন মতের লোক থাকতেই পারে, সেটা আমরা এক পর্যায়ে গিয়ে সমন্বিত ভাবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে পারবো। এবং সকল বিএনপি প্রার্থীর দাবিদার বা নমিনেশন যারা সাবমিট করেছেন, যেহেতু প্রত্যাহারের সময় আছে এখনো, আমরা আশাবাদী সকলে মিলেমিশে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে পারবো এবং সেটাই সম্ভব হবে, এবং ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। একদম পরিষ্কার। শরীফ রফিকুজ্জামান, এম রেজাউল করিম, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। একই সাথে যারা শুনছে তাদেরকে ধন্যবাদ। আমার বন্ধুবর রাফিকুজ্জামানকেও অসংখ্য ধন্যবাদ। জি, ডিবিসি কে ধন্যবাদ। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। 2-3 বার আসছে, আমি নিজের ভোট নিজে দিতে পারিনি। ইনশাল্লাহ সামনে নিজের ভোটটা নিজে দিব। ইনশাল্লাহ সবাই আগের মতো মিলেমিশে থাকবো। আমরা ভালো একজন নেত্রী চাই, আমাদের দেশটা যেরকম ভালো থাকে বা সুস্থ থাকে, সুন্দর হয়, সেরকম একটা
নেত্রী আমার দেশে চাই। আমি চাই আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, কোনো অরাজকতামূলক পরিবেশ যাতে সৃষ্টি না হয়। যেহেতু গণতন্ত্র দেশ, সেক্ষেত্রে তো আমি বলবো সব দলের অধিকার দেওয়া উচিত। জনগণ যদি না চায় একটা দল ক্ষমতায় আসবে না, জনগণ যার দলকে চায় সে দলই ক্ষমতায় আসবে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেই ব্যক্তিকে তার শাস্তি দেওয়া হোক, তবে সেটা দলের বাইরে গিয়ে দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জনমানুষ এবং রিকশাওয়ালা থেকে শুরু করে কৃষক শ্রমিক সকলেই যেন নিঃস্বার্থভাবে তারা ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে, এইরকম একটা নির্বাচনে চাচ্ছিলাম। নির্বাচন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, যেখানে কোনো বাধা থাকবে না, সুন্দরভাবে জনগণে আমরা সবাই যে ভোট দিতে পারবো, নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারবো এমন নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই, একদমই নিরপেক্ষভাবে সবাই অংশগ্রহণ করবে, সব দলেই। বিগত 15 বছর আগে আমার ভোট হয়েছে, কিন্তু আমি জাতীয় সংসদ নির্বাচনে আজ পর্যন্ত স্বচ্ছভাবে ভোট প্রয়োগ করতে পারি নাই। এবার জাতীয় নির্বাচনে আশা করি সুষ্ঠু ভোট হবে। আমি নিরপেক্ষ এবং ইসলামিক কোনো লিডার আসুক যে ইসলাম পথে অর্থাৎ ইসলাম কায়েমের রাজনীতি করতে পারে। আমরা যে লোকটাকে সার্বক্ষণিক কাছে পাবো, বিপদে আপদে যারা আমরা ডাক দিলে পাবো, যার সাথে আমরা সচরাচর দেখা করতে পারবো, আমরা তাকেই ভোট দেবো। ভোট হোক সুষ্ঠু পরিবেশে, ভোট হোক, পরিবেশ শান্ত থাক, সব ভোটাররা ভোট দিক, সব দলে, সব প্রতীকে। সুষ্ঠু যাতে হয়, সুষ্ঠু থাকে, আমরা তো এগুলোই কামনা করি, যাতে চতুর্দিক ঠিক থাকে। দর্শক, এবার নির্বাচনের সময় গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রস্তুতির কথা জেনে নেব পুলিশ সুপারের কাছ থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা পার্ট আমরা পুলিশ। নির্বাচনে আরও অনেক অর্গানাইজেশন কাজ করবে, জেলা প্রশাসন, আর্ম ফোর্সেস, পুলিশ প্রশাসন একসাথে সমন্বয়ের ভিত্তিতে এই দায়িত্ব পালন করবে। আর আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট আইন ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব হলো নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক এবং উৎসব মুখর পরিবেশে হয়। এই জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা করতে হয় সেটা আমরা করব। আর ইলেকশনে প্রার্থী সবাই আমাদের কাছে সমান, কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আইন ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সঙ্গেই থাকুন।